বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হওয়ার কথা ছিল ঠিক 9টা থেকে, অথচ স্যাররা এখনো আসেনি। ছাত্রছাত্রীরাও ধীরে সুস্থে এক এক করে আসছে, একজন আরেকজনকে দেখে আনন্দে হট্টগোল লাগিয়ে দিচ্ছে। আগে থেকেই একে অপরকে চেনে তারা, কারণ হলো অনলাইনে তারা আগেই একই গ্রুপে ক্লাস করেছে। এতদিন পর ক্লাসটা যেন হই হুল্লোড়ে বিঁধে গেছে। এরপরই সানগ্লাস পরে স্টুডেন্টের মাঝ থেকে এক তরুণী স্যারের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলল, শোনো সকলে, আমি হলাম তোমাদের গেস্ট টিচার, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আগে শোনো, আমার বাসার মরিচের গুঁড়া শেষ, হলুদও শেষ, এগুলো কিনতে হবে বুঝলে। বাজারের যে অবস্থা, নতুন বাজেট করলো কিনা, সবাই হাসতে হাসতে শেষ। অফলাইনে ক্লাস হবার আগে তাদের কিছুদিন অনলাইনে ক্লাস হয়েছিল, তাই স্যার ম্যামদের সাথে আগে থেকেই সবার পরিচয় আছে। মেয়েটা কোমরে হাত দিয়ে বলল, আবার শোনো, আচ্ছা ওসব পরে হবে, আগে শোনো আমার সংসার আর বাচ্চা কাচ্চার কথা। এবার আর কেউ হাসলো না, সবার চোখ দরজার দিকে। হাসির কথা, তাও কেউ হাসলো না বলে আশ্চর্য হয়ে মেয়েটা কোমরে হাত থাকা অবস্থায় সেদিকে তাকালো। একটা ছেলেকে দেখে কোমর থেকে হাত নিচে ঝুলে গেছে মেয়েটার। ঝোঁক দিলে এক দৌড়ে সে তার আগের জায়গায় ফিরে গেছে। ছাই রঙের পাঞ্জাবি পরা ছেলেটা এগিয়ে এসে স্যার যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়ালো। সবাইকে সালাম দিয়ে ইশারা করলো দাঁড়িয়ে থাকা দুটো তরুণকে। তারা ধরাধরি করে এক বালতি গোলাপ নিয়ে হাজির হয়েছে। ছেলেটি হেসে বলল, এই ফুলগুলো আপনাদের জন্য, আজকে আপনাদের প্রথম ক্লাস তো তাই। যে তরুণীটি এতক্ষণ মজা করছিল সে মুখে মাস্ক টেনে চোরের মতন বসে রইল, মনে মনে দোয়া করছিল যেন এটা ছান না হয়। স্যার হলে কাঁচা চিবিয়ে খাবে তাকে। আরেক স্যারকে নিয়ে বেয়াদবি করা অন্য স্যারের চোখে তো ভালো দেখাবে না নিশ্চয়ই। ছেলেটা ওই ছেলেগুলোকে সবার হাতে হাতে গোলাপ দিয়ে আসতে বলল। একটা মেয়ে দুষ্টুমি করে বলল, স্যার আপনি নিজের হাতে ফুল দিবেন না আমাদের? মেয়েটির কথা শুনে ছেলেটি হাসলো, তার সাথে দুজনও হেসে ফেললো। হাসি থামিয়ে ছেলেটি এবার টেবিলে হাত রেখে বলল, আমি স্যার নই, আপনাদের মতোই স্টুডেন্ট, তবে আমি ফাইনাল ইয়ারের। তার মানে আপনাদের সিনিয়র ভাইয়া। আমার এখানে আসার অন্য কারণ হলো আমি আপনাদের একটা সাবজেক্ট পড়াবো আজ থেকে, যতদিন না এনামুল স্যার তার ট্রেনিং শেষ করে ফিরে আসেন। আমাকে ভাইয়া বলতে পারেন অথবা স্যার, যেটা খুশি। সেই দুষ্টু মেয়েটা বলল, ভাইয়া বলার চেয়ে স্যার বলা হাজার গুণ ভালো, অন্তত কলিজায় লাগবে না। হালকা হেসে কাশি দিয়ে ছেলেটা একটা গোলাপ হাতে নিয়ে ঘুরিয়ে টেবিলে রেখে বলল, তো আমার পরিচয়টা দিয়ে নিই, তারপর আপনাদের সবার পরিচয়টা নিয়ে নিব। প্রথম দিন আবার কিসের পড়া? আমি হলাম জীবন জাঙ্কুক, বাংলা বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র। আমাদের পরীক্ষা তো আর 1 মাস পরেই, শুধু এই মাসটা আমি আপনাদের পড়াতে পারবো। আমার বাসা গ্রামের বাড়ি কুমিল্লা, আমি এখানে মেসে থাকি। পড়াশোনা ইন্টার থেকেই ঢাকাতে। এবার আপনারা একটা একটা করে গোলাপ নিন আর পরিচয়টা দিয়ে দিন। আমাকে আমার নিজের ক্লাসেও তো যেতে হবে, তার আগে এই দুই ভাইয়ের সাথেও পরিচয় হয়ে নেবেন। তারা অবশ্য আমার ক্লাসমেট না, একজন সেকেন্ড ইয়ারে আর একজন থার্ড ইয়ারে। বাকি দুজন দাঁত কেলিয়ে সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুক যে ফুলটা টেবিলে রেখেছিল সেটা সোমেরে নিয়ে নিল সেই দুষ্টু মেয়েটা। আমি হলাম বোগাম, সেকেন্ড ইয়ারে পড়ছি। আর আমি হলাম মিনিয়ঙ্গি, আমি আর জাঙ্কুক সেম ইয়ার। সে সবসময় আমাকে জুনিয়র প্রমাণ করতে চায়, তবে ক্লাস শেষে ধরা দিবে। এখন আপনারা পরিচয় পর্ব শুরু করুন। জাঙ্কুক হাসতে হাসতে গোলাপের বালতিটা তুলে ধরলো। প্রথম বেঞ্চ শেষ করে দ্বিতীয় বেঞ্চে এসে কিছুক্ষণ আগে স্যারকে কপি করা মেয়েটাকে দেখে হাতের বালতিটা নিচে রেখে হাত ভাঁজ করে দাঁড়ালো। মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে মাস্ক টেনে মুখটা আবারও ঢাকার চেষ্টা করছে। মাস্ক খুলে বলুন, কানে কম শুনি তো, কিছু বুঝি না। মেয়েটা বিড়বিড় করে কিসব বলে মাস্ক সরালো। চুলগুলোকে কানের কাছে গুজে দিয়ে আস্তে করে বলল, আমার নাম পার্ক জিমিন, আদর করে সবাই মুচি বলে ডাকে। ইন্টারে পড়েছি চট্টগ্রামে। আমরা আদর করে মুচি বলে ডাকবো না, জিমিন ডাকবো আপনাকে। স্যারকে নকল করা বেয়াদবি ছাড়া আর কিছুই না। এনামুল স্যার যদি দেখতেন মনে কষ্ট পেতেন, জানেন আপনি। জিমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ওর পাশের মেয়েটার হাতে গোলাপ রেখে বলল, আপনাকে গোলাপ দিচ্ছি না, এটা আপনার শাস্তি। জিমিন মনে মনে ভাবে, আমি মনে হয় কাঁদি। জাঙ্কুক অন্য বেঞ্চে যেতে যেতে বলল, হ্যাঁ আপনি কাঁদেন না, আমি আপনার কান্না দেখতে যাচ্ছি না। আপনার গোলাপটা আমি একজন পথ শিশুকে দেব। জিমিন রাগে আর বসলই না, তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকও আর তাকায়নি। আজ 3টা বছর হয়ে গেছে, তোমার ছেলে বাড়ি ফেরে না। এরকম রাগ করে থাকলে চলে? একবার বলো না আসতে। তুমি বললে ঠিক আসবে। বাপ হয়ে কেন ছেলের কাছে নিচু হব? তোমার ছেলে পারে না নিজ থেকে আসতে? বাড়ি যে নিজের ইচ্ছায় ছেড়েছে, আমি তাকে ছাড়তে বলিনি, ছাড়তে বাধ্য করেছিলে। আমি কিছু জানি না। এবার ঈদে তুমি ওকে আসতে বলবে। জিন, তুমি ভেবে বলছো তো?
আমি কিন্তু তোমার ছেলেকে আসতে বললে সে যদি আসে তবে সেই কথা আবারও উঠাবো, যেটার কারণে সে 3 বছর আগে বাড়ি ছেড়েছিল। পরিষ্কার নদীর পানি, ছোট ছোট ঢেউ বয়ে চলেছে সেকেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে। নদীর দুপাশ খালি, বিশাল জায়গা জুড়ে খোলা মাঠ। খোলা মাঠটার মধ্যেখানে একটা বট গাছ আছে, বয়স অনেক বেশি, এই ধরুন 140 বছর। দোলনা লাগানো একেবারে কঠিন কাজ। বট গাছটায় দোলনা লাগানোর চেষ্টা সবাই করেছে ঠিক, কিন্তু তাদের দলের একজন আছে যে কিনা হাজারবার ব্যর্থ হওয়ার পরও চেষ্টা করেই যাচ্ছে। একদিন সে ঠিক দোলনা লাগাতে পারবে। আজও সে এসেছে এই আত্মবিশ্বাস নিয়ে। 10-15 মিনিট ধরে চেষ্টা করেও না পেরে সে দড়ি নিয়ে আবার চললো বাড়ির দিকে। তে বোন, দাঁড়াও আমার জন্য। লিসা, এসেছিস? পারলে না তো, আমি জানতাম তুমি পারবে না। স্কুলের ছুটি হয়েছে তোর? আজ এত তাড়াতাড়ি? আজ বৃহস্পতিবার তো, ভুলে গেলে? তে মাথা চুলকে দড়িটা লিসার হাতে দিয়ে চলতে চলতে বলল, আমার ছোট মাথায় অত সব থাকে না। আজ বিস্কুট দেয় নাই? না, দেয় নাই। দুজনে পথ চলতে চলতে মেইন রোডে এসে থামে। উল্টো দিকের পথে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত তাকিয়ে থাকলো তে। লিসাও তাকালো বোনের দেখা দেখি। তারপর তের হাত টানতে টানতে বলল, দেখবে এই ঈদে আসবে। প্রত্যেক বছর বলিস, কিন্তু আসে না তো। আচ্ছা, একটা কথা বলতো লিসা, সবসময় ঈদ আসলেই কেন বলিস যে উনি আসবেন? আমি শুনছি সাসি বলছিল তিনি নাকি শুধু ঈদের সময় বাড়ি ফিরেন, অথচ কতগুলো ঈদ কেটে গেল, তাই না? আমার কিছু মনে থাকে না। আচ্ছা, তার নাম কি জানি ছিল? হইছে, আর ফুটানি করতে হবে না, সব ভুলতে পারো, কিন্তু তার নাম তুমি ভুলতে পারবা না, তা আমার জানা আছে। আমার কাছে বলবো তোমার এমন ফুটানির কথা। তে জিভ কামড় দিয়ে দৌড় দিল। লিসা পিছু পিছু যেতে যেতে বলল, আল্লাহ যেন আমার বোনের মুখের হাসি এরকম চিরকাল রাখে। তে বাড়িতে আসার পরে দেখলো মা আর লিসা হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছেন। কারণটা সে একেবারে ভাবতেও পারেনি। আয়ু ওর মুখ টিপে ধরে পাউডার লাগিয়ে দিতে দিতে বললেন, সারাদিন ইতরের মতো ঘুরে বেড়াস। তোর মতন যুবতী মেয়েদের ঘরের কাজের বাইরে যদি কোনো কাজ থাকে সেটা হলো সাজন গোজন। তা তো শুনতে শুনতে কান পেকে গেছে। তো এই ভোর দুপুরে আমাকে ধরে সাজাইতাছো কেন? লিসা ফিক করে হেসে চোখ মেরে বলল, তোমার জামাই আসবে তাই। তে আশ্চর্য হয়ে নিজেই উঠে গেল ঘর থেকে। আয়ু পিছু পিছু এসে বললেন, আরে যাস না, সে আসবে না, তোর চাচি আম্মা আর চাচা আসবেন। তে থেমে গেল। গভীর মন খারাপ হলো তার। হাতে কয়েকটা ইটের টুকরা নিয়ে চলে গেল নদীর দিকে। ইটের কণা ছুঁড়ে মারতে মারতে বলল, আমার সাথে তার কিসের শত্রুতা? কেন আমায় তিনি একবার সচক্ষে দেখতে চান না? তার নামের সাথে আমার নাম জুড়েছে এত বছর হলো। আমি কি দেখতে এতটাই বিচ্ছিরি? আমি মূর্খ বলে? জীবনে পড়াশোনাই সব। তাহলে মানা করে দিলেই তো পারেন। আজ কেন তার বাবা মা আসছেন আমাদের বাড়িতে? কেন আসেন আর আমাকে দামি উপহার দেন? আমি এতটাই তুচ্ছ, যদি কখনো আমার সাথে তার দেখা হয় আমি তাকে বলে দিব, পছন্দ না করলে যেন বিয়ের পিড়িতে না বসে। জাংকুকের বাবা মা তেকে নিয়ে জাংকুকদের বাড়িতে গেছে। তাদের আশা এইবার জাংকুক আসলে তের সাথে জাংকুকের বিয়েটা তারা দিয়েই ছাড়বে। তের মতো এমন মেয়েকে দেখলে জাংকুক নিশ্চয়ই না করতে পারবে না। এতে অবশ্য তের বাবা মাও সন্তুষ্ট হয়েছেন। তের রুমে বসে জাংকুকের কথাই ভাবছিল। ভবিষ্যতে যেটা হবে সেটা সে কি মেনে নিবে? ঠিক সেই সময় হঠাৎ করে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। চোখ খুলতে কত সময় লেগেছে তা ওর অজানা। চোখ খুলতেই ভোরের আলো দেখতে পেল সে। উঠতে গিয়েও পারল না, হাতে ক্যানোলা লাগানো। কিসের যেন খচখচ আওয়াজ কানে আসলো হঠাৎ। মাথাটা একটুখানি তুলে পাশে তাকালো তে। খয়েরি রঙের সুতোর পাঞ্জাবি পরা একজন হন্তদন্ত হয়ে অড্রপ হাতাচ্ছে, সেটারই শব্দ হচ্ছে। আচমকা পরপুরুষকে দেখে তে লাফ দিয়ে উঠে বসলো। সামনের মানুষটা জাংকুক। তার লুঙ্গি খুঁজতেছে সে। তে এখনো বুঝতে পারলো না এটা কে হতে পারে। চুপ করে শুধু দেখছে। জাংকুক লুঙ্গি নিয়ে পিছনে তাকাতেই তেকে উঠে বসে থাকতে দেখে অন্ধকারে ভয় পেয়ে গেল। আচ্ছা, সব ভোরের হালকা আলো তাও অন্য পাশে পড়ছে। মনে হয় বিছানায় কালো করে কি যেন। তা দেখে হাঁপাতে হাঁপাতে বুকে থুতু দিয়ে লাইট জ্বালালো। তেও ভয় পেয়ে গেছিল, কিন্তু আওয়াজ করলো না। জাংকুক জোরে চেঁচিয়ে ফেলেছিল। পাশের রুম থেকে জিন আর নামজুন ছুটে এসেছে। নামজুন এসে জাংকুককে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দেখলে তুমি জাংকুকের আম্মা, তোমার ছেলে আর কত নাটক দেখাবে। এইটুকুন একটা মেয়ে, এত সুন্দর তার চেহারা, আর সে এমন ভাব করছে যেন সে ভূত দেখেছে। ইচ্ছে করে ঢং করছে সে, আমি বুঝি নাই সব। জাংকুক বাবার কথা শুনে তের দিকে তাকালো।
তে ততক্ষণে বুঝে গেছে এটা জাংকুক। পিঠ দেখে চিনতে পারছিল না প্রথমে। জাংকুক তের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জিন এসে বললেন, আহা, উঠলে কেন? স্লাইন দিয়ে গেছে তোমায়, শুয়ে থাকো। তে দরজার দিকে তাকিয়ে থাকলো। যে মানুষটার জন্য এত অপেক্ষা ছিল আজ সে এত কাছে, তার দেখা মিলল, অথচ বিশ্বাস হচ্ছে না এখনো। সত্যি কি তিনি এসেছেন নাকি স্বপ্ন দেখছে? তের স্লাইন শেষ, ক্যানোলা খোলার জন্য ডাক্তার ডাকতে হবে, অথচ জাংকুকের এখনো কোনো খবর নেই। নামজন ফোন হাতে নিলেন জাংকুককে ডাকতে, তখনই এসে হাজির। কি নবাবজাদা, আবার ঢাকায় চলে গেছিলেন নাকি? নামাজ হয়েছে কয়টায় আর এখন কয়টা বাজে? কই ছিল এতক্ষণ? এত বছর বনে বাতারে ছিলি, কোথায় বাপের পা ধরে বসে থাকবি তা না করে বাইরে বাইরে কি পেট থেকে পালিয়ে বেড়াচ্ছিস? আহারে, যত ফলচাতুরি করো না কেন, বিয়ে তোমাকে ওই মেয়েকেই করতে হবে। তে যদি তোর ভাগ্যে থাকে যত কিছু করিস না কেন লাভ হবে না। তুই যদি পৃথিবীর অন্য প্রান্তে গিয়েও লুকাস, ওইখানে তোর তের সাথে বিয়ে হবে। আমার কথা নোট করে রাখ। এখন যা, ওর হাতে ক্যানোলা খোলার জন্য ডাক্তার ডেকে আন। জাংকুক কালো রং করা সিমেন্টের পিলারের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে বাবার লেকচার শুনছিল। হাই তুলে বলল, ক্যানোলা খুলতে ডাক্তার ডাকা লাগে নাকি? এটা তো আমিই পারবো। যেই মেয়েকে দেখে ভয়ে দেওয়ালে পিঠ লেগে গেছিল, সেই মেয়ের হাত ধরে ক্যানোলা খুলবি তুই? উফ, সুপারি পাতার জন্য আর সূর্যটা উঠেছে কোন দিকে তাও ঠিক মতো দেখতে পারছি না। নামজনের কথায় কান না দিয়ে জাংকুক ভেতরে চলে গেছে। নিজের রুমে এসে দরজায় ঠাস করে হাত রাখলো। শব্দ শুনে তে আচমকা ভয় পেয়ে উঠে বসে পড়েছে, বুকের ভেতর কাঁপছে। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছিলেন বাবাকে? আমি কিছু বলিনি। জাংকুক এগিয়ে এসে তের পাশে বসে খপ করে তের হাত ধরতেই তে নড়ে উঠল। জাংকুক মাথা তুলে বলল, ব্যথা? না মানে আপনি ওভাবে ধরলেন তো তাই একটু। কিভাবে ধরলাম? হাত তো এমন করে ধরে, একটু কি কাতুকুতু লাগে। জাংকুক একটা একটা করে টেপ খুলছে, আর প্রতিটায় তে কাঁপছে, ব্যথায় নয় লজ্জায়। জাংকুকের গায়ের ঘাম নাকে এসে লাগলো তখন। সে মাথা নিচু করে তার কাজে ব্যস্ত। তে কাপা ঠোঁটে বলল, হাতটা একটু ছাড়েন, আমার কেমন যেন লাগছে, একটু পর হাত ধরিয়েন। আর কত পর? আপনি নাকি কদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে আছেন আমাদের বাসায় আসার খুশি খেলায়। এখন খাবার না খেলে আপনাকে নিয়ে তো আমাকে ঢাকায় যেতে হবে। আমার বাবা আপনার দায়িত্বকে আপনার বাবা মার পরে আমার ঘাড়েই দিয়েছেন। শুনলেন না রাত 1:30টায় ধমকিয়ে আমাকে নিয়ে এসেছে কুমিল্লায়? তে মাথা নিচু করে ফেললো, তারপর আস্তে করে বলল, আমি এখনো সে বিষয়ে কারোর সঙ্গে আলাপ করিনি, আর করতে হবে না। যা বলার আমি বলবো। আপনি কেমন বলতে পারেন তার নমুনা তো দেখা হয়ে গেছে। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, জ্বালানা একটা হলুদ পাখি। তে ঘাড় ঘুরিয়ে তাকালো সঙ্গে সঙ্গে, তারপর আবার মুখ ফিরিয়ে বলল, কই, জানলা তো বন্ধ, পাখি তো নেই। জাংকুক মুচকি হেসে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলল, কাজ শেষ। তে হাতের দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। জাংকুক চলে গেছে। হাতটাকে বুকে ধরে হাসলো তে। সকালবেলায় কি সুন্দর একটা মুহূর্তের সঙ্গে সে পরিচিত হলো। এই সকাল আজীবন মনে রইবে। যে মানুষটার ছোঁয়া এত ভালো লাগা সৃষ্টি করলো, অথচ আজকের পর হয়তো সেই মানুষটার থেকে দূরে যাবার কথা হবে। বাবা শুনো, আমি এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না, আমাকে প্লিজ রেহাই দাও। নামজুন গম্ভীর গলায় বললেন, ওর তো 16 চলে, না হয় 2-1 বছর পর ওকে বিয়ে করবি তুই। তখন তো সে আর বাচ্চা থাকবে না, নাকি আরো কোনো সমস্যা আছে? পড়াশোনার দোহাই দিবি না, বউরে দিয়ে তুই তো আর চাকরি করাবি না, বউ তোর সংসার সামলাবে। তার জন্য হিসাব নিকাশ, অ আ ই, 1 2 3 4 5 6 এগুলো তো তুই একাই 1 ঘন্টা ধরে শিখাইতে পারবি। মাশাআল্লাহ দিলে তে যথেষ্ট বুদ্ধিমতী। ওকে তুই একদিন শিখালে পরের দিন সে নিজে থেকে পারবে। তাহলে আর কিসের সমস্যা তোর? রূপে তো আছেই, খাটোও তো না, আর কি চাই? আমি তোকে বিয়ে করালে তের সাথেই করাবো, তা না হলে বউ নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবি, আমার বাসায় আসবি না। জাংকুক নামজনের সাথে কথায় না পেরে রাগ করে সেখান থেকে চলে যায়। তে সবকিছুই দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল, তার মনটাও খারাপ হয়ে যায়। তেও জাংকুকের পিছন পিছন ছুটতে থাকে। তে জাংকুকের সাথে এত দ্রুত যেতে না পেরে গলার আওয়াজ বাড়িয়ে বলল, একটু থামুন। জাংকুক থেমে পেছনে তাকালো। তেও দাঁড়িয়ে পড়েছে। তে আস্তে আস্তে করে জাংকুকের দিকে এগিয়ে আসলো। জাংকুককে আশ্বস্ত করে তে বলল, এই বিয়ে আমি হতে দিব না। আমি চাচার সাথে আজ কথা বলবো, আমি বললে চাচা নিশ্চয়ই শুনবে। জাংকুক আর কথা না বাড়িয়ে চলে গেল।
তেও নামজনকে খুঁজতে খুঁজতে চলে গেল অন্যদিকে। তে জানে এই মানুষটা তাকে পছন্দ করে না। জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না। ওই দিনই জাংকুক ব্যাগ গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। জাংকুক আর কবে বাড়ি ফিরবে সেটা জাংকুক নিজেও জানে না। তে নামজনকে বুঝিয়ে বলেছে, নামজনও বুঝতে পেরেছেন। আর যাই হোক, জোর করে তো আর সংসার হয় না। তার ছেলে নিজে নিজের ভালো বুঝতে পারল না। তের বাবাকে খবর দিতে তিনি আর দেরি না করে চলে এসেছেন তেকে নিয়ে যেতে। নামজন সাহেব অপমানিত হয়েছেন জাংকুকের এমন ব্যবহারে। লজ্জায় মাথা নত করে বসেছিলেন তের বাবার সামনে। যে হোক মুখটা ফ্যাকাশে করে বললেন, ভাই সাহেব এভাবে থাকবেন না, আমরা গরিব মানুষ। আপনাদের বড় ঘর হতে মেয়ের জন্য প্রস্তাব এসেছে, এটাই অনেক। বললেই তো বিয়ে হয়ে যায় না, দুজনের মত লাগে। যে সারা জীবন সংসার করবে তার মতামত সবচাইতে জরুরি। তে জাংকুকের রুম থেকে জাংকুকের একটা ছবি নিজের ব্যাগে পুরেছে। এটা চুরি। হয়তো চাচিকে বললে তিনি হেসে বলতেন নিয়ে যেতে, কিন্তু লজ্জার কারণে চাচিকে বলা হয়ে উঠবে না বলে কাউকে না বলে সে ছবিটা নিয়ে নিয়েছে। বাবার হাত ধরে চলে যাবার সময় বারবার করে জাংকুকের একতলা বাড়িটা সে দেখছিল পেছন তাকিয়ে। হলুদ রঙের দালানটা যতদূর দেখা গেল দেখেছে সে। একটুও মন চাইল না বাবার সঙ্গে ফিরে যেতে। মন বলছে আর একটু থাকি, কেন এই বাড়ি আমার হলো না। জাংকুক মেসে ফিরে বই পড়ছিল। মিনিট 5 হলো বারান্দায় উদ্ভট আওয়াজ হচ্ছে, যেন কিছু একটা বারবার পড়ছে। জাংকুক সেদিকে না তাকিয়ে নিজের বই পড়ায় মনোযোগ দিল। চোখের সামনে হঠাৎ একটা কঙ্কর উড়ে এসে পড়তে দেখলো সে। বিছানা থেকে নেমে বারান্দায় পা বাড়াতেই আরেকটা এসে ওর কপালে লাগলো। কপাল ঘষতে ঘষতে নিচে তাকিয়ে দেখলো একটা মেয়ে নিচে বসে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট মেয়েটাকে দেখা যাচ্ছিল না। মুখ তুলতেই দেখলো ওটা জিমিন। এমন অসময়ে ওকে এখানে দেখে চেঁচিয়ে জাংকুক বলল, কি সমস্যা আপনার, মাথা কি গেছে? জিমিন জাংকুকের দিকে তাকিয়ে বলল, নিচে আসুন বলছি, না হলে এই গোটা ইটটা ছুঁড়ে মারবো ধরে। জাংকুক ডানে বামে তাকিয়ে বাসা থেকে বের হলো। নিচে এসে আবারও ডানে বামে তাকিয়ে কেউ আছে কিনা নিশ্চিত হয়ে বলল, আপনার কি শরীর খারাপ? মানে মাথার মগজ কি একেবারেই গুলে গেছে? আজ এমন জ্বালাচ্ছেন কেন বলুন তো? মানুষ দেখলে কি বলবে জানেন? বলবে প্রেম করছি। আপনি বাবার আকুতি মিনতি শুনে গলেছেন কি জন্য বলেন আগে এটা। সাফ সাফ বলে দিতে পারতেন না যে আপনি আমাকে নিয়ে কুমিল্লা যেতে পারবেন না? আমার বাবা, আমি ভয় পাবো? আপনি কেন ভয় পাবেন? আশ্চর্য। আপনার বাবা কিন্তু আমার স্যার, তাকে আমি ভয় পাবো না তো কে ভয় পাবে? আপনি অফলাইন হয়েছেন 14 ঘন্টা ধরে। সেই বিকালে যে কথা বলেছিলেন আর কোনো খবর নাই আপনার। বিয়ে শাদী করে নিয়েছেন নাকি? আমার পরীক্ষা সামনে, যান বাসায় যান। আপনার বাবাকে অনেক বুঝিয়েছি, তিনি আমার কোনো কথাই শুনলেন না। আমার আর কিচ্ছু করার নেই। জিমিন বিড়বিড় করতে করতে চলে গেল। জিমিনের বাবা জাংকুকদের ভার্সিটির প্রফেসর। জিমিনের দৌলতেই জাংকুকের সাথে জিমিনের বাবার পরিচয় হয়েছিল। তিনি আগে থেকেই জাংকুককে চিনতেন। তাই জিমিনের বাবা জাংকুককে অনুরোধ করেছে যাতে জিমিনকে নিয়ে সে কুমিল্লায় যায়। বোন, এই পাথরের ব্রেসলেটটা কে দিল তোমায়? চৌকিতে দুবোন মিলে কাঁথার নিচে শুয়ে শুয়ে মাথার উপরে চাল দেখছিল। লিসার প্রশ্ন শুনে তে ব্রেসলেটটাকে লুকিয়ে ফেলে বলল, পেয়েছি এক জায়গায়, এখন থেকে এটা আমার। আচ্ছা, এটার নাম কি বললি? ব্রেসলেট। আসলে জাংকুক যখন চলে আসছিল তখন তে জাংকুকের কাছে এই ব্রেসলেটটা চেয়েছিল। জাংকুকও কোনো প্রশ্ন না করে দিয়ে দিয়েছে। লিসা উঠে বসে বই খাতা বিছিয়ে বলল, তোমায় কতদিন শিখতে বলেছি? তুমি তো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে ফেলো সব। এগুলো মাথায় ঢুকিয়ে রাখতে হয়। নাও বসো দেখি। আমি যেটা লিখলাম সেটা লিখো, তারপর নাম বলছি অক্ষরটার। তে খাতাটাকে সামনে ধরে মুখ থেকে একটা চোখ বের করে বলল, আচ্ছা, জয়ের সাথে কি যোগ করলে জাংকুক নাম লেখা যাবে? লিসা ভুরু কুঁচকে বলল, কেন শিখবে? সে কি তোমায় বিয়ে করবে? তাহলে তার নাম শিখে তোমার কি উপকার হবে? তে মুখটা ফ্যাকাশে করে বলল, শিখিয়ে দে না। দেখ, আমি লিখতে পেরেছি, পুরো নামটা শিখিয়ে দে, তোরে দোয়া করে দিব অনেক। পড়ার টেবিলে বই সব ব্যাগ থেকে বের করে রেখে একটা বই খুলল জিমিন। কবিতার বই, নাম অগ্নিবীণা। কয়েকটা পৃষ্ঠা উল্টানোর পর দেখলো সেখানে একটা শুকনো গোলাপ। হা করে চেয়ে গোলাপটা হাতে নিল সে। এটা এখানে আসলো কি করে? গোলাপের নিচে একটা চিরকুট, তাতে লেখা, আমার কথা আমি রাখলাম, গোলাপ আপনাকে দিয়েই ছাড়লাম, আর কোনো অভিযোগ করতে পারবেন না আপনি।
সেদিন জাংকুক জিমিনকে গোলাপ না দিলেও পরবর্তীতে এক সিনিয়রের মাধ্যমে জিমিনের কাছে গোলাপ পাঠিয়েছিল। তবে জিমিনও ভাবতে সে গোলাপ রিজেক্ট করে দিয়েছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফোন হাতে নিল জিমিন। জাংকুককে মেসেজ করে বলল, মরা ফুল দিয়ে কি করব আমি? জাংকুক নেটে ছিল না। কয়েক মিনিট পর নেটে এসে ওর মেসেজ দেখে লিখলো, জাংকুক কাউকে ফুল দেয় না, তাও আবার নিজের পকেট খরচে। ওই ফুল ভার্সিটি কর্তৃক। তাই নাকি? তো আজ ফটোকপির টাকা নিলেন না কেন? জাংকুক থতমত খেয়ে চুপ করে থাকলো, কোনো মেসেজ করলো না। জিমিন মিটমিট করে হাসছে শুধু। বাসে দুটো সিট নিয়ে জাংকুক আর জিমিন দুজন বসেছে। জিমিন জানালা খুলে দিয়েছে চুল শুকাতে। জাংকুক সরে বসে বলল, এমন বাতাসে কেউ বাসের জানলা খোলে? গা কাঁপছে আমার, বন্ধ করেন। না, করব না, আমার চুল শুকাতে হবে, ঠান্ডা লেগে যাবে আমার। জানালার পাশে আমি বসেছি, আমার ঠান্ডা লাগার কথা। জাংকুক মুখ ঘুরিয়ে বসে থাকলো রাগ করে। জিমিন জানালা বন্ধ করে মুচকি হেসে বলল, বন্ধ করলাম, এবার তাকান আমার দিকে। জাংকুক মনে হলো ঘুমে। জিমিন অবাক হয়ে গেল, এত কম সময় কেউ ঘুমাতে পারে? মাথা উঁচু করে দেখতে চাইলো সত্যি ঘুমে নাকি নাটক করছে। ঠিক তখনই বাস ব্রেক কষতেই জিমিন পড়ে যাওয়া ধরলো। জাংকুক শক্ত করে ধরে বলল, করছেনটা কি? আপনি ঘুমাননি? এখন কি ঘুমানোর সময়? বিকেল হতে চললো। আমি পাশ ফিরে গান শুনছিলাম, বাংলা পুরনো গান। আপনি কি করছিলেন? কিছু না, ধন্যবাদ আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। বাস বলে পেরেছি, খালি রাস্তায় হলে পারতাম না। আপনার যে বডি, মুটকি একটা। জিমিন রেগে গিয়ে বলল, আমি মুটকি? এটাকে বলে পারফেক্ট বডি। জাংকুক হাসতে হাসতে দেখলো মায়ের ফোন এসেছে। রিসিভ করে হ্যালো বলতেই মায়ের গলা শুনে অন্যরকম লাগলো আজ। মা, কাঁদছো তুমি? কি হয়েছে? আমি তো আসতেছি বাড়িতে, বাসে এখন, কুমিল্লার কাছাকাছিও এসে গেছি। কাঁদছি অন্য কারণে। তে তো আজ চলে যাবে রে বাবা, আমরা মেয়েটাকে হারিয়ে ফেললাম। জাংকুক জিমিনের দিকে তাকালো। জিমিন জানলার সাথে লেগে ছবি তুলছে বাইরের। জাংকুক জিজ্ঞেস করলো, কই যাবে সে? জিন জানালেন আস্তে ভারতে চলে যাবে। এর উত্তরে কিছুই বলল না জাংকুক, শুধু বলল, ভাগ্যে যে নেই সে তো যাবেই। যদি আমি তার ভাগ্যে থেকে থাকতাম তবে সে আজ ভারতে যেত না, বুঝেছো? ওর সঙ্গে আমার জোড়া লাগেইনি, লেগেছে আরেকজনের সঙ্গে। কথাটা বলে জাংকুক জিমিনের সাদা ওড়নাটার সুতো নিজের ঘড়ি থেকে ছুটিয়ে নিল।